হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বিগত 2টা মাস গ্রামের বিয়ের নতুন এপিসোড কেন আপলোড করা হয়, সব প্রশ্নের উত্তর দিব। তার আগে চলেন আমরা একটা টিজার দেখে আসি। আগুনে কাটে অন্ধকার, হারে না সুলতান, পরোয়া করে না সুলতান, সময়ে থামে না সুলতান, কিছুতে ডরে না সুলতান, হারে না সুলতান, পরোয়া করে না সুলতান, সময়ে থামে না সুলতান, কিছুতে ডরে না সুলতান। অনিয়ম দুর্নীতি ভাঙচুর রীতিনীতি হুঙ্কারে করি আমি সবকিছু বিস্তৃতি। অপরাধী কি আছিস রংবাজ, হিম্মত হলে আয় আমার সামনে আয়। আমি তো নই আমার, আমি মানুষ সবার, সুখ দুঃখ হাসি মুখে সঙ্গ দেব সবার। পাপীদের আস্তানা অন্যায় অবিচার, সময় এসেছে আজ পায়ে পিঠে ঘুরাবার। এবার আপনারা বলেন, সুলতানের টাইটেল ট্র্যাকের যে টিজারটা আপনারা দেখলেন, আপনাদের কাছে কেমন লেগেছে? আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে। খুব যত্ন করে এই কন্টেন্টটা বানিয়েছি। আমার বিশ্বাস সুলতান আপনাদের মন জয় করবে। সো যারা যারা গ্রামের বিয়েকে ভালোবাসেন তারা অপেক্ষা করেন, খুব শীঘ্রই মির্জা এন্টারটেইনমেন্টে চলে আসছে সুলতান। বাড়ির বউ বাড়ি থেকে এভাবে না বলে বের হয়ে গেল, মানে তোমাকে বলে যাওয়া উচিত ছিল না মা? আমি বাড়ি থেকে বাইরে হয়েছি আমার জামাইয়ের লোকে, যে জায়গা আমার জামাই আমার নিজের সাথে করে লয়ে যেতেছে, এখানে অন্য কারো অনুমতি নিয়ে কি করো? বুবু তুই সব কি কইতাছস? মানে বড় ভাইয়ের বউ তোর ভাবি হয় সম্পর্কে, আর তুই তার গোপন কথাবার্তা সবকিছু আড়ে পেতে শুনছিস। এখন আর এসব কথা মনে ধরে রেখে কষ্ট পায় না। সানজানার শরীরটা অনেক খারাপ, মনে হয় জ্বর আইছে। আপনি রিয়ার বিয়ার মধ্যে 2 লাখ টাকা খরচ করবেন। ভাই আমার বাসা থেকে ফোন আসছে, তো একটু ফোনটা ধরি। তোমার সবগুলো আর একই সমস্যা, যেটা ভালো মনে করিয়া ওইটাই সারাদিন কাজের মধ্যে ফাঁকি দাও। ও ওর বাবাকে বাঁচাতে চায়, এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ। আপনার কোন মা কোলার নাটক না আপনারাই করেন। আমার যা কর আমি কয়ে দিছি। আর আপনি যদি আমার লোকে সংসার করতে চান, আপনার পরিবারের সকলের লোকে সম্পর্ক ছিন্ন করে তারপর আমার লোকে সংসার করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই। যেখানে আমার বউয়ের কোনো সম্মান নাই, কোনো কদর নাই, ওই বাড়িতে আমি থাকবো। যেই ছেলেকে আমি আমার এই 2 হাত দিয়ে বড় করলাম, সেই ছেলে আমার থেকে অনেক বড় হয়ে গেল। বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু যাবার আগে আমাকে একবার বলে গেল না যে বাবা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে বললে তুমি যদি যেতে বাধা দাও, তাই তো তোমাকে বলে যায়নি। তোমার বড় ছেলে অমানুষ হয়ে গেছে। ছেলের আর কি দোষ? ছেলেকে মানুষ করতে না পারলে অমানুষ তো হবেই। ভুল বললে বাবা, তুমি তোমার ছেলেকে মানুষ করেছিলে ঠিকই, কিন্তু একটা অমানুষের কারণে আমাদের এই সাজানো গোছানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার এই নিজের হাতে সাজানো সংসার এইভাবে এলোমেলো হয়ে গেল। আমি আজকেই ওর বাবা মাকে কল করে জিজ্ঞেস করব যে নিজের সন্তানকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু মানুষ করতে পারেননি কেন? শ্বশুর শাশুড়ি কি বাবা মা না? সাগরের মা, তোমার ছেলে যদি ঠিক থাকতো সবই ঠিক থাকতো। রত্নার বাবা মার কাছে নালিশ করে কি হবে? তাতে করে কি তোমার ছেলে ঠিক হবে? আর তুমি কি তোমার আগের সংসার ফিরে পাবে? মা, বাবা তো ঠিকই বলেছে,
তোমার যে ছেলে এই সংসার ছেড়ে, অসুস্থ বৃদ্ধ বাবা মা ছেড়ে, ছোট বোন ছোট ভাইকে রেখে এভাবে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটাকে ফিরিয়ে এনে তুমি কি শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে? তুমি এখন যতটুকু কষ্ট পাচ্ছ না মা, তখন এর চেয়ে বেশি কষ্ট পাবে। ও একটা বার চিন্তা করলো না ওর বাবার এই পরিস্থিতিতে কিভাবে চলবে, ওর বাবার চিকিৎসা কিভাবে চলবে, আমাদের এই সংসার। মা, তোমার এক ছেলে চলে গেলেও তোমার অন্য ছেলে কিন্তু এখনো জীবিত আছে। সে হয়তো তোমাদেরকে অনেক ভালো রাখতে পারবে না, কিন্তু দুবেলা দুমুঠো খাবার তো তুলে দিতে পারবে, বাবার চিকিৎসার খরচটা তো চালাতে পারবে। তুমি শুধু শূন্য হাতে যেভাবে এই সংসারটা শুরু করেছিলে, ঠিক সেই চেষ্টাটাই না হয় আরেকটা বার করো। তুমি দেখো মা, আমরা সবাই অনেক ভালো থাকবো, অনেক ভালো থাকবো আমরা। হ্যাঁ, আমিও না হয় একটা কাজ খুঁজে নেব, তারপরে তোমরা চিন্তা করো না। ওরে তোরা কি বলিস? সাগরের মা কি বলে দেখেছ? আমার হীরা, মানিক, রতন 3টে সন্তান ছিল। রতন নেই, কিন্তু আমার হীরা আর মানিক তো আছে। তোরা দুজন তোদের বাপের বুকে একটু হাসবি? তুমি শুধুমাত্র একটা পরিচয়ের অভাবে আজকে আমার আপনাকে সুখের নিচাইরা ওই মানুষরূপী জানোয়ারগুলো থাকতে হইতেছে। গ্রামে ফিরে যে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নাও, তাহলেই তার ওদের সাথে থাকতে হবে না। সেই মনে আমি আপনার জায়গা দিছি, সেই মনে যে আমি অন্য কারো জায়গা দিতে পারবো না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি তো আপনার কাছে কোনো কিছুই চাই নাই, শুধু চাইছি একটা পরিচয়। সেই পরিচয় আমি সারা জীবনের জন্য আপনার বাবা মার সেবা করার অধিকার পাবো, সানজানারে নিজের আপন ছোট বোনের মতো ভালোবাসতে পারবো। আর আপনার রিয়া, একই মায়ের সন্তান হওয়ার পরও তোমার আর তোমার বোনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি খুব ভালো করেই জানি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে তুমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করো, কিন্তু এই মুহূর্তে তুমি যে পরিচয়টা চাইছো না, সেই পরিচয়টা দেওয়ার মতো না আছে আমার শক্তি, না আছে সাহস। আমি জানি আপনি কেন এমন করতেছেন। রত্না তো আমারই বোন, আপনি ভাবতেছেন আমিও যদি বুবুর মতো পরিবর্তন হয়ে যাই, তাই না? রিয়া, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল বলেই আমি তোমাকে ভালোবেসেছি, আমার এই মনে তোমাকে জায়গা দিয়েছি। কিন্তু যদি কোনোদিন সত্যি এমনটা হয় যে তুমি তোমার বোনের মতো পরিবর্তন হয়ে গেছো, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমি আর দ্বিতীয় কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো। আমি আপনার বিশ্বাসের দোহাই দিয়া কইতাছি, আমি আপনারই আপনার পরিবারের মানুষকে কোনোদিন কষ্ট পাইতে দিব না। আমি সবসময় আগলায় রাখবো। আপনি দয়া করে আমারে তাড়াই দিবেন না। এই মুহূর্তে তোমাকে ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে আমার পরিবার ছাড়া অন্য কাউকে নিয়ে এখন ভাবা সম্ভব না? আমি যদি সত্যি সত্যি কোনোদিন এই পরিস্থিতি থেকে বের হতে পারি, সেদিন বুক ভরা সাহস নিয়ে তোমার হাতটা ধরতে চাই। যদি ততদিন পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি সারাটা জীবন আপনার লেগে অপেক্ষা করব। আপনি দয়া করে আমার ভুলে যায়েন না। আমি যদি পারতাম
আমি আজকেই তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যেতাম, কিন্তু চারদিকের সিচুয়েশন আমাকে আটকে রেখেছে। আমি এমন একটা জায়গায় আটকে আছি যেখান থেকে আমি চাইলেই বের হতে পারছি না। একটা বন্ধ ঘরের মধ্যে আটকে গেছি। আমি জানি না এখান থেকে আমি কবে বের হতে পারবো। দোয়া করো আমার জন্য, আর যদি পারো আমার জন্য একটু অপেক্ষা করো। রিয়া, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? যদি তুমি ওকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকে সেই কথাটা তুমি বলতে পারো। না মানে আন্টি, আমি আপনার হ্যাঁ রিয়া আপু, মানে মানে কি করছো তুমি বলো তো? এই সুযোগ, যেটা সত্য এটা তুমি বলে দাও। শোনো, সত্য যেটা সেটা আমি আর মা আমরা দুজনই জানি, কিন্তু আমরা তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। আর এই সুযোগটা তুমি যদি এখন হারিয়ে ফেলো তাহলে কিন্তু কখনো তুমি আমার ভাইয়ের বউ হতে পারবে না। বলো সত্যটা। রিয়া, তুমি কি আমার কাছে বলতে লজ্জা পাচ্ছ? শোনো মা, আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি। তুমি আর তোমার বোন, তোমাদের দুজনের মাঝে অনেক পার্থক্য, সেটা আমি জানি। তোমরা একই মায়ের পেটের দুই বোন, কিন্তু তোমাদের মাঝে মানে স্বভাব চরিত্র অনেক আলাদা। তোমাদের মাঝে আসলে কোনো মিল নেই। আন্টি, এতক্ষণ আসলে ওই ভয়ে আপনার আমি কিছু কইতেছিলাম না। আমার বুবু এত বড় একটা ঘটনা ঘটানোর পর আপনি যদি জানতে পারেন আমি আপনার ছেলেকে ভালোবাসি, তখন যদি আপনি বিষয়টা মাইনা না নিতেন, তাই আমি ভয়ে আপনার কিছু কই নাই। কিন্তু বিশ্বাস করেন আন্টি, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি। আমি আমার জীবনে আপনার ছেলের ছাড়া অন্য কারো কথা কোনোদিন ভাবতেও পারবো না। আমি আপনার পরিবারের একজন হইতে চাই। আমি জানতাম তুমি আমার ছেলেকে খুব ভালোবাসো, আর আমার ছেলেটাও তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার বোকা ছেলেটা শুধু শুধু তোমাকে দূরে সরিয়ে রাখতে চায়। আর তুমি তোমার বোনের কথা বলছো? তুমি আর তোমার বোনের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। সেটা তো আমি বিয়ের পর থেকেই দেখছি। এই বাড়িতে আসার পর থেকে তুমিই তো আমাদের খেয়াল রেখেছো। যেসব কাজ তোমার বোনের করার কথা সেগুলো তো তুমিই করেছো। আর তোমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়ে বউ হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। রিয়াপু, চিন্তার কোনো কারণ নেই। আমার মা তো তোমাকে তার ছেলের বউ হিসাবে মেনে নিয়েছে। কারণ কি জানো, আমার মা সহজে কারোর প্রশংসা করে না, আর তোমার দেখলাম প্রচুর প্রশংসা করলো। এর মানে সে তোমাকে মেনে নিয়েছে, তুমি পাস। আন্টি, আপনি যে এত সহজে সব কিছু মাইনা নেবেন আমি কোনোদিন ভাবতেও পারি নাই। বুবুর ঘটনার পর আমার মনে সবসময় একটা ভয় কাজ করতো, কিন্তু আপনার কথা শোনার পর আমার মনটা অনেক হালকা লাগতেছে। আমার অনেক খুশি লাগতেছে। আমার খুব ইচ্ছা করতেছে আপনারা যদি একটু জড়ায় ধরতে পারতাম। বোকা মেয়ে, মাকে জড়িয়ে ধরতে কি কোনো বাধা আছে নাকি? এসো আমার বুকে এসো। ও আচ্ছা, এখন তো দেখি এই মেয়েটাই আপন হয়ে গেছে। আমি মনে হয় পর হয়ে গেছি। বিয়ের আগেই যদি তুমি তাকে আপন করে নাও, বিয়ের পর তো তুমি আমাকে বাসা থেকে বের করে দিবে আম্মু। পাগল মেয়ের কথা শুনেছো? আরে তোরা দুজনেই তো আমার সন্তান। মায়ের বুক তো সন্তানের জন্যই। আয় তোরা আমার বুকে আয়। বাবা, তোমাকে আমি কতবার বলেছি যে তোমার বয়স হয়েছে, তুমি কিছু মনে রাখতে পারো না, তুমি যেখানে যাবে আমাকে সাথে নিয়ে যাবে।
আজকে যদি আমি তোমার সাথে থাকতাম তাহলে কি এই কাহিনীটা ঘটার কোনো সুযোগ থাকতো বলো? আমি নিজেও বুঝতে পারতেছি না এতগুলো টাকা আমি রাস্তায় ফেলে আসলাম। একটা জরুরি ফোন আসার পর ফোনে কথা বলতে বলতে আমি ব্যাগটা রাস্তায় ফেলে আসছি যে কখন আমি নিজেও জানি না। বাবা তুমি কি বুঝতে পারতেছো তুমি কি বলতেছো? আজকের মধ্যে যদি টাকাগুলো ব্যাংকে জমা দেওয়া না হয় তাহলে এত বড় একটা প্রজেক্ট আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমার মাথায় কিছু কাজ করতেছে না, কি করবো নিজে বুঝতেছি না। এসব আবার কি আসলো? তুমি থামো। এই রফিক দেখো তো কে আসলো। আসসালামু আলাইকুম। এটা কি এনআরবি মাল্টিন্যাশনাল কোম্পানি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর এভাবে হুট করে বলা নেই কোনে ভিতরে চলে আসলেন? না, আমি বাইরে পারমিশন নিয়ে এসেছি। আচ্ছা, তো কাকে চাই? আমি একটু আফজাল সাহেবকে চাচ্ছি, ওনাকে একটু দরকার। আমি আফজাল সাহেব, বলুন কি বলতে চান? অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। ব্যাগের ভেতরে একটা ঠিকানা দেওয়া ছিল, তো সেই ঠিকানা অনুযায়ী আমি এখানে আসলাম। একটু কাইন্ডলি চেক করে দেখেন তো এই ব্যাগটা আপনার কি না। হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। কি যে বলে তোমাকে ধন্যবাদ দিব, তুমি আমার অনেক উপকার করেছো বাবা। এই ব্যাগে কি আছে আপনি জানেন? আই এম সরি, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাগটা আসলে খুলে দেখাটা আমার উচিত হয়নি, কিন্তু যেখানে ব্যাগটা পড়েছিল আশেপাশে কোনো মানুষও ছিল না, তাই ভাবলাম কার কাছে না কার কাছে যাব, কোথায় না কোথায় এটা দিব। তাই ব্যাগটা খুলে দেখলাম যে কোনো ঠিকানা ছিল কিনা, আর তখনই দেখেছি যে ব্যাগে কিছু টাকা ছিল। আর সেই জন্য আমার কাছে মনে হয়েছে ব্যাগটা যার, টাকাগুলো হয়তো ইম্পর্টেন্ট এবং ব্যাগটা আমার ফিরিয়ে দেওয়া উচিত। তুমি নিজেও জানো না আমার কত বড় উপকার করেছো। এখানে 55 লাখ টাকা ছিল। এই টাকাগুলো আজকে ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। আজকে ব্যাংকে জমা না দিতে পারলে আমার কোম্পানির অনেক বড় লস হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। না না না, শুধু ধন্যবাদ না, তোমাকে আমি 1 লাখ টাকা দিচ্ছি। আই এম সরি স্যার, আমি কোনো টাকা নিতে পারবো না। আসলে আমার যদি টাকার প্রয়োজন হতো আমি তো ব্যাগ থেকেই নিয়ে যেতে পারতাম, আমি তো আর ব্যাগটা আপনাকে ফিরিয়ে দিতাম না। আপনার ব্যাগ আমি আপনাকে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার আনন্দ। আমি স্যার তাহলে আসি। বাবা তো আপনাকে খুশি হয়ে টাকাগুলো দিচ্ছে, আর আপনি আমাদের এত বড় উপকার করলেন, টাকাগুলো নিলে আমরা অনেক খুশি হব। মানুষকে খুশি করতে হলে টাকার প্রয়োজন হয় না, মন থেকে ধন্যবাদ জানিয়েও মানুষকে খুশি করা যায়। এনিওয়ে, আপনাদের টাকা আপনাদের কাছে ফেরত দিতে পেরেছি, এতেই আমার খুব ভালো লাগছে। আমি আজকে আসি। চা কফি কিছু একটা দিতে বলি। থ্যাংক ইউ স্যার, আজকে এমনিতে আমার একটু দেরি হয়ে গেছে, তো অন্য কোনো একদিন আসি। আসসালামু আলাইকুম। বাবা, তুমি ঠিকই বলেছ, সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে। ছেলেটা অনেক সৎ। আমিও কিন্তু অবাক হয়েছি। যাক, এখনো কিন্তু আমি ব্যাংকে যাচ্ছি না। যদি আবার টাকা হারিয়ে ফেলি, তুই এক কাজ করবো, তুই ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা দিয়ে দে। বাবা, আমি একটা ছোট্ট কাজ করে এখনই আসতেছি, তারপর না হয় ব্যাংকে যাব। এখন কই যাবি? সেটা আমি তোমাকে এসে বলবো, এখন আমার যেতে হবে। আমি যাই, বাই বাই বাই। এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন প্লিজ? কি ব্যাপার, আপনি এখানে? ব্যাগে টাকাগুলো ঠিক মতো পাননি? আপনার মতন একজন সৎ মানুষ টাকাগুলো ফেরত দিয়ে গেছে, টাকায় গরমিল হওয়ার তো কোনো চান্সই নেই। আর আপনি এত তাড়াহুড়ো করে চলে আসলেন, আপনার সাথে কথা বলারই সুযোগ হলো না। আপনার মতন একজন সৎ মানুষের সাথে পরিচিত হতে না পারলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগবে। ছি ছি, আপনি তো আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। আমি আসলে তেমন কিছুই করি। আপনি যা করেছেন এই যুগে কেউ তা করে না, আর আপনার কাছে সত্যি আমরা অনেক কৃতজ্ঞ। আর এবার তাহলে পরিচয় পর্বটা সেরে নেই। আমি মুনা,
আমি সাগর। এছাড়া দেওয়ার মতো আমার আর কোনো পরিচয় নেই। আপনার এইটুকু পরিচয় আমার কাছে যথেষ্ট। আচ্ছা, আপনি এখন কি করছেন? চাকরি না ব্যবসা? না না, আমি কোনো চাকরিও করছি না, কোনো ব্যবসাও করছি না। আমি একটা খাবারের হোটেলে কাজ করি। আপনি আমার সাথে মজা করছেন, তাই না? আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, আর আপনার মতো শিক্ষিত একজন মানুষ হোটেলে কাজ করে এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি সত্যি করে বলেন তো আপনি কি করেন? বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই কোনো হোটেলের মালিক, তাই না? আপনি ঠিকই বলেছেন। আমি শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু এটাও সত্যি আমি আসলে একটা খাবারের হোটেলে কাজ করি। বলতে পারেন অনেকটা ভাগ্যের নির্মম পরিহাসের কারণেই করছি, আর এই কাজটা করতে আমি বাধ্য। এসবের পেছনে অবশ্য অনেক অজানা কাহিনী আছে, সেসব কাহিনী নয় আপনাকে অন্য কোনো একদিন বলবো। ওকে, তাহলে চলুন না আজকে আমরা কোথাও বসি। আপনার অজানা কথাগুলো জানার খুব ইচ্ছা আমার। যদি কোনো উপকারে আসতে পারি আমার খুবই ভালো লাগবে। কিছু মনে করবেন না, আমাকে কাজে যেতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আপনার সাথে না হয় অন্য একদিন বসে আমরা গল্প করব। আজকে আসি। ঠিক আছে, তাহলে আমি না হয় অপেক্ষা করব আপনার অজানা কথাগুলো জানার জন্য। আসি। বাই। ভাই চাবি দেন। দাঁড়ান দাঁড়ান, খোলা দরকার নাই। অবশেষে তাহলে আপনার পায়ের ধুলো আমার দোকানে পড়লো। তোমার ভাব সব দেখে তো মনে হচ্ছে এই দোকানের মালিক আমি না তুমি। শোনো মিয়া, যখন ইচ্ছা আইবা যখন ইচ্ছা যাইবা চলবো না। এটা তোর মামার বাড়ি না, এটা কাজের জায়গা, কাজ করে খাইতে হয়। এবার এই তোর কান্দে কথা ঢোকে না? তোর কালকে কতবার করে কয়ে দিলাম তুই সকাল সকালে সে দোকানটা খুলবি, কারণ বাজে কয়টা গড়ি দেখছস তুই? এখন দোকানটা খুলবো কি আমি খুলবো নাকি তোর বাপে এসে খুলবো? ভাই বিশ্বাস করেন, আমি আজকে ইচ্ছে করে দেরি করিনি, আমি সময় মতো বের হয়েছিলাম, কিন্তু রাস্তা দিয়ে আসার সময়। এবার চুপ করে থাক, তোর এই নতুন নতুন কাহিনী আমার আর ভালো লাগতেছে না। তোর যেদিন থেকে এনে কাম দিছি ওই দিন থেকে তোর সমস্যা শুরু হয়ে গেছে। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, তুই আমার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াইছিস। ভাই ভাই আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, আমি কালকে থেকে দেরি করবো না, আমি সবার আগে হোটেলে আসবো, দরকার হয় হোটেলের সব কাজ আমি একা করবো, আমি রাতে বাসায় ফিরবো ভাই প্লিজ। তোরে আর কষ্ট করে আমার হোটেলে আসতে হইব না, তোর জায়গায় এমন একজন লোক নিয়ে নিছি। তোরে আমি বিপদ থেকে উদ্ধার করার জন্য কাজটা দিছিলাম, এখন তুই উল্টা আমার বিপদে ফেলাইছিস। তোরে বিপদ নিয়ে ঘোরার মতো সময় আমার নাই। যা তো ভাই, বাঘ এখান থেকে বাঘ যা। ভাই আপনি আপনি দয়া করে আমার সাথে এমনটা করবেন না ভাই। আপনি তো জানেন এই কাজের টাকায় আমার বাবার চিকিৎসা চলছে, আমার ছোট বোনের পড়াশোনার খরচ চলছে, আমার সংসারটা চলছে ভাই। এই কাজটা যদি এখন চলে যায় আমার পরিবার না খেয়ে থাকবে। এই তোর এইসব কথা শুনে আমার কোনো লাভ আছে? আমার পেটে ভাত জুটবো? যেখানে যা, ভালোই ভালো কথা সেখানে যা, নাহলে কিন্তু গাড়টা কথা বের করে দিন যা। ভাই ভাই আপনি এত পাষাণ হয়েন না ভাই, আমাকে আর একটা সুযোগ দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি কালকে থেকে এক সেকেন্ডও দেরি করবো না ভাই। প্লিজ আমাকে এই চাকরি থেকে বের করে দিবেন না ভাই। দেখ ভাই, আমার এখন কাজের সময়, সকালবেলা দোকানটা খোলার কথা ছিল তোর, তুই খোলস নাই। আমার চান্দি কিন্তু একদম গরমায় আছে, এই কাজের সময় তুই ডিস্টার্ব করিস না, তুই এখান থেকে যা ভাই, তুই তাড়াতাড়ি এখান থেকে যা, নাহলে কিন্তু খুব খারাপ হইবে। ভাই আপনি তো জানেন, আপনাকে তো আমি সবকিছুই বলেছি, আমার ভাইটা সংসার থেকে আলাদা হয়ে যাওয়ার পর এই সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। এখন আমার যদি এই কাজটাই না থাকে আমার পরিবার তো পথে বসে যাবে ভাই। তোর পরিবারের কি হবে এটা আমার জানে লাভ নাই, আমার পরিবার তো তুই পথে বসাই দিছিস। তোর এই মিষ্টি মিষ্টি কথা শুনে আমি তোর এখানে কাম দিছিলাম, তুই তোর কথা রাখতে পারস না। তুই প্রতিদিন নতুন নতুন বাহানা দিয়া এখান থেকে তুই কাজে ফাঁকি দিস, তোর আমার রাখা সম্ভব না। তোরে রাখলে আমার পথে বসতে হবে দুদিন পর, তুই খেতে ভাগ। আরে একটা কথা কই না, কথা বলে কিন্তু খারাপ হবো। আরে যাও না মিয়া, যাও। কি ব্যাপার, তুমি এই বাড়িতে কি করছো? হ্যাঁ আমি মা আমার এই বাড়িতে নিয়ে এসেছে, আর এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। আপনি কিন্তু চাইলেই আমার আর তাড়াইতে পারবেন না। মানে তুমি কি উল্টাপাল্টা কথা বলছো?
ওয়েট, মানে তুমি তো আমার মাকে আন্টি বলে ডাকো, এখন হঠাৎ করে মা কেন বলতেছো? বিয়ের পর থেকে যখন মা বলে ডাকতেই হবে, তাই এখন থেকেই প্র্যাকটিস করছে। মা তুমি কি বলছো? মানে আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয়। সবকিছু খুলে বলার পরেও তুই কিছুই বুঝতে পারছিস না? বুঝবি কি করে? মায়ের কাছ থেকে তো তুই সবকিছু লুকাতেই চেয়েছিলি, কিন্তু আজকে আমি সব সত্যিটা জেনে গেছি। যেই মেয়েটা তোকে এতটা ভালোবাসে, তুই কিনা সেই মেয়েটাকে এত কষ্ট দিয়েছিস। আচ্ছা, একটাবার তো তুই আমাকে সব সত্যিটা জানাতে পারতি। আমি তোমাকে কিভাবে জানাতাম মা? আমার তো কোনো উপায় ছিল না। ভাইয়ার ভাবির এই ঘটনার পর আমার সংসারের দায়িত্বটা তো আমার কাঁধেই। আর আমি এই মুহূর্তে তুমি, আমার বাবা আর আমার বোনটা ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে চাই না। আমি তোমাদেরকে ভালো রাখতে চাই, কিন্তু এত ক্রাইসিস এর মধ্যে আমার ভালোবাসার কথা আমি তোমাকে কিভাবে জানাতাম? সবকিছু তার নিয়মে চলবে, তাই বলে কি জীবনে সবকিছু থামিয়ে দিতে হবে নাকি? তোর বড় ভাই আর ভাবি যা করেছে তার শাস্তি তারা ঠিকই পাবে, কিন্তু তুই একটা সময় যখন খুব ভালো চাকরি পাবি, তখন সবকিছু ঠিক হয়ে গেলেও তোর জীবনে যদি রিয়াকে তুই না পাস, তাহলে সেই আফসোস তোর সারা জীবনেও যাবে না। আর আমি চাই না তুই সেই আফসোসটা করিস। মা তুমি কি চাচ্ছ? মানে এইরকম একটা সিচুয়েশনে আমি রিয়াকে বিয়ে করি, এটা কি ঠিক হবে মা? আন্টি, আমি আপনাকে কইছিলাম না উনি কিছুতেই মাইনা নিব না। আসলে উনি আমার বিয়েই করতে চায় না। ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি তাহলে চইলা যাই, ওনার আমার বিয়ে করতে হইব। ও তোমাকে মেনে না নেওয়ার কে? আমি তো তোমাকে মেনে নিয়েছি এই বাড়ির বউ হিসাবে। ওর কথা তুমি কানে নিও না মা। ও সবার কথা ভাবতে ভাবতে ওর নিজের কথাটাই ভুলে গেছে। তাই আমি এখন থেকে যা বলবো তাই হবে। আমাকে ভুল বুঝো না মা। আমি এই মুহূর্তে রিয়াকে বিয়ে করতে পারবো না। আমি আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর না হয়। তুই আর কোনো কথাই বলবি না। আমি আর তোর বাবা দুইজনেই এই বিয়েতে রাজি আছি। তোর আর এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি চাই না তুই আর রিয়া দুইজন দুই দিকে কষ্ট পাস। আমি চাই তোরা দুজন এখন এক হয়ে যা, আর এটাই আমার শেষ কথা। যেই অধিকারের জন্য আমি এতগুলা দিন অপেক্ষা করছি, আপনি কি তো না চাইলেও সেই অধিকার আমার কাছে ধরা দিছে। আপনি খুশি তো? তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সবসময় চাইতাম তুমি শুধু আমারই হও, কিন্তু বিশ্বাস করো আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে থেকে আমি চাইলেই কিছু বলতে পারছিলাম না, কিন্তু আজকে যখন মা সাহস দিল, এখন আর ভয় লাগছে না। মা না আসলে অন্যরকম। আমার আজকে এত আদর করলো, আমার শুধু মনে হইতেছিল উনি আমার আপন কেউ। আপনারা সবাই আমার খুব ভালোবাসে। সানজানা, ও তো আমার নিজের বোনের মতো করে ভালোবাসে। আপনার বাবাও আমার খুব ভালোবাসে। আমি না আপনাকে এই ভালোবাসা থেকে বঞ্চিত হইতে চাই না। আমার বঞ্চিত করেন না। যে মানুষটা আমার এত আপন, সে কি আমার বাবা মায়ের আপন না হয়ে পারে? আর তোমার মতো এরকম একটা মেয়েকে তো সবাই পছন্দ করবে। তুমি দেখো, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসবে, সারা জীবন ভালোবাসি দিয়ে আগলে রাখবে, কোনোদিনও বঞ্চিত হবে না। সত্যি কথা বলতে কি জানো, তোমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়েকে বউ হিসেবে পেতে যাচ্ছে, আমি নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি। ঠং কত! এখন ইচ্ছা করে প্রশংসা করা হইতেছে, তাই না? সকালবেলা আপনার আমি এত করে বুঝাইলাম, আপনি আমার কোনো কথাই বুঝতে চাইলেন না। উল্টা আমার এক গাদা কথা শোনায় সোজা হাঁটা দিচ্ছেন। রিয়া, তোমার চোখের দিকে তাকিয়ে আমি বেশি কিছু বলতে পারি। তোমার যতটা কষ্ট হচ্ছিল, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল আমার। আর সেই কষ্ট লুকানোর জন্য আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এখন কিন্তু চাইলেও পালাইতে পারবেন না। এই আসল দিয়ে টাইট করে বাইন্ধা রাখবো। জানেন, আমি না এখন থেকেই
আমাকে ছোট্ট সংসারের জন্য অনেক স্বপ্ন দেখতেছি। আমাকে ছোট্ট একটা সংসার হইব, সেইখানে আপনি, আমি, বাবা, মা, সানজানা আমরা সবাই থাকবো। আমাকে কোনো কষ্ট হইব না, আমরা অল্পতেই সুখী থাকবো। আমিও তোমার সাথে আমাদের স্বপ্নের সেই সংসারটা শুরু করতে চাই, কিন্তু রিয়া আমার মনে হয় আমাদের সংসারটা শুরু করতে আরো দেরি হবে। কেন দেরি হইব কেন? শোনেন, আপনার কোনো কথাই এখন আমি শুনবো না। মা যেহেতু রাজি হইছে, এখন আবার দেরি কেন? একটা গোছানো সংসার শুরু করতে হলে টাকা প্রয়োজন, কিন্তু আমার চেয়ে সেই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। বাসায় তো আর জানাতে পারবো না, তাই তোমাকেই জানাচ্ছি, আজকে আমার চাকরিটা চলে গেছে। ও আচ্ছা, মানে এই ব্যাপার, এইটার জন্য আপনি এত চিন্তা করতেছেন। শোনেন, আল্লাহর এত বড় দুনিয়ায় আপনার চাকরির অভাব হইব না। দেখবেন কিছুদিনের মধ্যে আপনি নতুন একটা চাকরি পাইবেন, আর যখন আপনি চাকরি পাইবেন তখনই না হয় আমার বিয়েটা কইরেন। তোমার দোয়াই যেন কবুল হয়। আমি তোমাকে কথা দিচ্ছি রিয়া, যেদিন আমি একটা ভালো চাকরি পেয়ে যাব না, আমি প্রথমে আমার বাবার চিকিৎসা করাবো, আমার বোনের চিকিৎসা করাবো, আর তারপর তোমাকে বউ হিসেবে আমার ঘরে তুলবো। আর আমি না হয় সেই দিনটার জন্যই অপেক্ষায় রইলাম। এখন চলেন, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব, নাহলে বুবু কিন্তু আবার রাগারাগি করবে। চল। কিরে মা, কিছু বলবি? বাবা, তুমি কি জানো গত 2 মাস ধরে আমাদের অফিসের সব হিসাবে গরমিল, কোনো একটা হিসাব আমি মিলাতে পারছি না। হ্যাঁ, সেটা আমিও লক্ষ্য করেছি, কিন্তু কি করব বল, বর্তমান সময়ে ভালো সৎ ছেলে কোথায় পাবো? আমাদের চোখের সামনে এত ভালো একটা ছেলে থাকতে তুমি তাকে দেখতে পাচ্ছ না? তুই কার কথা বলছিস? আরে ওই দিন যে ছেলেটা তোমার ব্যাগ ফেরত দিয়ে গেল, ওর কথা বলছি। এই যুগে এত ভালো ছেলে তুমি কোথায় পাবে বলো? হ্যাঁ, সেটা অবশ্যই ভালোই বলেছিস, কিন্তু আমাদের তো একজন শিক্ষিত ছেলে দরকার, যে সবকিছু বুঝে দিতে পারবে। বাবা, সাগর গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে, আর কোনো একটা সমস্যার কারণে হয়তো ওকে হোটেলে কাজ করতে হচ্ছে, কিন্তু আমরা যদি ওকে ওর যোগ্যতা অনুযায়ী আমাদের অফিসে একটা কাজ দিতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে, আর সেই সাথে ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও হয়ে গেল। তোর কাছে যদি ভালো ভালো হয় আমার কোনো সমস্যা নেই, তুই চাইলে আমাদের অফিসে বসাতে পারিস, আমি রাজি। আর ওর মতো যদি একটা সৎ ছেলে আমাদের অফিসে বসে, তাহলে আমাদের অফিসের জন্য সেটা ভালোই হবে, লাভজনক হবে। এই সব কিছু ভেবেই আমি তোমাকে কথাটা বলেছি, আর আমার কাছে মনে হয় ছেলেটা অন্য সবার থেকে আলাদা। হ্যাঁ, ছেলেটার মধ্যে যেহেতু সততা আছে, সে ছেলে খারাপ হতেই পারে না। তুই ওকে আমাদের অফিসে বসার সুযোগটা দিতে পারিস, আমি তোর প্রস্তাবে রাজি আছি। বাবা, আমি জানতাম তুমি আমার প্রস্তাবটা মেনে নিবে, আর তুমি দেখো সাগর আমাদের অফিসে জয়েন করার পর আমাদের সব লস লাভে পরিণত হবে। আমার কাছে মনে হচ্ছে এতদিন পরে একটা সঠিক ছেলের খোঁজ পেয়েছি আমি। দেখ মা, আমি তো তোকে চিনি, তুই তো যাকে তাকে পছন্দ করার মতো মেয়ে না। তুই যখন তাকে পছন্দ করেছিস, নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা আছে। কালকে ছেলেটাকে আমাদের অফিসে ডাক, প্রস্তাবটা দিয়ে দেয়, ও যদি রাজি থাকে আমি রাজি আছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি কালকে ওকে খবর পাঠানোর ব্যবস্থা করতেছি। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। ডক্টর সাহেব, সানজানার কি বড় কোনো রোগ হয়েছে? মানে আমার বোন ভালো হয়ে যাবে তো ডক্টর সাহেব? অ্যাকচুয়ালি উই আর এক্সট্রিমলি সরি, আমাদের একটা ভুল হয়েছিল, আর সেই কারণে আপনাকে ইমার্জেন্সি এখানে ডাকা। ডক্টর সাহেব, আমার না একটু টেনশন হচ্ছে, মানে ওর কি অন্য কোনো রোগ হয়েছে? দেখেন, আমার একটা মাত্র বোন, যত টাকা পয়সা লাগে আমি ব্যবস্থা করব, প্লিজ আপনি ওকে একটু ভালো করে দেওয়ার ব্যবস্থা করে দেন। না না, আপনি ব্যস্ত হবেন না প্লিজ, আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে, এবং এই নিউজটা শোনার পরে আই থিঙ্ক আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। গুড নিউজ?
জি, আসলে গত সপ্তাহে আমরা যে রিপোর্টটা আপনাকে প্রোভাইড করেছিলাম সেটা আসলে ভুল ছিল। কারণ একই নামে আরেকজন সানজানের রিপোর্টের সাথে আপনার বোনের রিপোর্টটা এক্সচেঞ্জ হয়ে যায়। আপনার বোন একদম সুস্থ আছে এবং ওর কিছু হয়নি। ডক্টর সাহেব, আপনি যা বলছেন তা কি আসলেই সত্যি? আমার বোন সুস্থ আছে, ভালো আছে? কিন্তু কিন্তু ও তো বাসায় যাওয়ার পর কিছুই খেতে চাইলো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, বারবার বমি করলো, কাঁপুনি দিয়ে জ্বর আসলো। এগুলো তাহলে কিসের লক্ষণ? আসলে দেখেন, এত ছোট একটা মানুষ রিপোর্টটা দেখা বা শোনার পর আসলে তার মনস্তাত্ত্বিক যে জায়গাটা সেখান থেকে একটু প্রবলেম তৈরি হবেই। সো আমার মনে হয় কি আসলে সেখান থেকে তার এই প্রবলেমটা হচ্ছে। নো ওয়ারিজ, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আই থিঙ্ক রিকভার হয়ে যাবে। আপনি জাস্ট একটু ফলো আপ করে মেডিসিনগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, আর আমাদের এই ভুলটার জন্য আমরা এক্সট্রিমলি সরি। বেসিক্যালি আমরা তো মানুষ মাত্রই ভুল করি, সো আই থিঙ্ক আপনি ব্যাপারটা আমাদের সাথে কোঅপারেট করবেন। আপনি কি বলছেন ডক্টর সাহেব? আপনি নিজ থেকে আমাকে ডেকে এনে সুসংবাদটা দিলেন, আমি সত্যি আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমার বোন আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে, এটাই তো আমাদের জন্য অনেক বড় খবর। আপনি জানেন আমার বাবা মা ভীষণ টেনশনে পড়ে গিয়েছে, এই খবরটা শোনার পর ওনারাও খুব খুশি হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই আপনি আপনার পরিবার সকলেই সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আজকে আসি। কি ব্যাপার, তোমার ভাই তো এখনো আইতাছে না? আমি তো এটাই ভাবছি, কোথায় সে? তোমার ভাই আইছে। কি ব্যাপার সাগর ভাইয়া, তুমি হঠাৎ করে খবর দিয়ে আমাদেরকে এখানে আসতে বললে যে? ও, বুঝতে পেরেছি। ডাক্তার নিশ্চয়ই বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, তাই না? কি হলো, কথা বলছো না কেন? দেখেন, এখন কিন্তু আমার অনেক চিন্তা হইতাছে। আপনি কি কইবেন সেটা শোনার জন্য সেই কখন থেকে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি কি করবেন কোন না? আমরা কিন্তু এখন সত্যি সত্যি চলে যাব। চলো তো আপু, আমরা এখান থেকে চলে যাই। সাগর ভাইয়ের কথা শুনে এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। কোনো কিছু তো বলবে নাই, অকারণে আমাদের সময়টা নষ্ট। চলো তো আমরা চলে যাই। এই দাঁড়া, খুব বেশি সাহস হয়ে গেছে তাই না? একদম কষে একটা থাপ্পড় দিবি। আমি এখানে তোদেরকে যে খবরটা দেওয়ার জন্য ডেকেছি সেটা শোনার পর তোরা খুশিতে পাগল হয়ে যেতে পারিস। ভাইয়া, তুমি আবারও আমার সাথে মিথ্যা কথা বলছো তাই না? আচ্ছা, আমি তোর সাথে কেন মিথ্যে কথা বলতে যাব? আমি যা বলছি একদম সত্য বলছি। মানে আমি এখন যে খবরটা তোদেরকে দিব, এই খবরটা শোনার পর তুই তো খুশিতে লাফালাফি শুরু করে দিবি। আপনি তো ভালোই ভনিতা করতে জানেন, শুধু শুধু মায়ের চিন্তায় ফেলাইতেছেন। কি কইবেন কোন না? দেখেন, এখন কিন্তু আমারও খুব চিন্তা হইতাছে। আরে চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে যে কথাটা বলার জন্য এখানে ডেকেছি সেই কথাটা হচ্ছে সানজানার রিপোর্টটা ভুল, সানজানা একদম সুস্থ আছে। তোমাদের বিশ্বাস হচ্ছে না? আরে রিপোর্টে ভুল এসেছিল, সেইটাই বলার জন্য ডক্টর আমাকে আজকে ডেকেছে। আমি তো হসপিটালে গিয়ে শুনে খুশিতে পাগল হয়ে গেছি। আপনি সত্যি কইতাছেন আমাগো সানজানা একদম সুস্থ? আমি জানতাম আমাগো সানজানার কিছু হইতে পারে না। সাগর ভাইয়া, প্লিজ মিথ্যা কথা বলো না। আমি জানি তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বলছো, কিন্তু অকারণে আমাকে মিথ্যা স্বপ্ন দেখানোর তো কোনো মানে হয় না, তাই না? আর তুমি যদি এমন করো তাহলে কিন্তু আমি আম্মুর কাছে বিচার দিয়ে দিব। শুনেছো রিয়া, পাগলের কথা শুনেছো? আমি নাকি ওর সাথে মজা করতেছি। আরে তোর সুস্থতার কথা শুনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, আর তুই আমাকে বলতেছিস যে আমি তোর সাথে মজা করতেছি। তার মানে তুমি সত্যি বলছো আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ? আমি তাহলে তোমাদের সাথে থাকতে পারবো, আবারও স্কুলে যেতে পারবো, খেলাধুলা করতে পারবো? হ সানজানা, তুমি সব কিছু করতে পারবা, কারণ তুমি একদম সুস্থ। তুমি এখন মুক্ত পাখির মতো আকাশে উঠতে পারবা। তোমার যা করতে ইচ্ছা করবে তুমি তাই করতে পারবা। হ্যাঁ সানজানা, দিয়া একদম ঠিক কথা বলেছে। আজকের পর থেকে তুই নতুন করে বাঁচার স্বপ্ন দেখবি, আমরা আছি তোর পাশে। ভাইয়া
হইছে থাক, ভাই বোনের আর তো কান্নাকাটি করতে হইব না। এবার চলেন আমরা সবাই মিলে ঝালদার ফুচকা খাবো। ঝাল ফুচকা খাইলে আমাকে মনে যত কষ্ট আছে সবকিছু দূর হয়ে যাইব। এই না না, একদম ঝাল খাওয়া যাবে না। রিয়া আপু, তুমি তো জানো আমি ঝাল খেতে পারি না। হয়েছে হয়েছে, ফুচকা খাওয়া নিয়ে এখন আর দুজনের ঝগড়া করতে হবে না। আমি দুজনকে আলাদা আলাদা ভাবে ফুচকা কিনে দিব, যার যেটা পছন্দ সে সেটা খাবে।